আসসালামু আলাইকুম। ভয়েস অফ তাওহিদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এমডি রফিকুল ইসলাম তাওহিদ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটি গল্প নিয়ে এসেছি। গল্পটি হচ্ছে একটি ইংরেজি গল্প, তো সেটার বাংলা অনুবাদ আপনাদের সামনে আমি পাঠ করছি। গল্পটি লিখেছেন রিচার্ড হিউয়েস এবং আমাদের আজকের গল্পটির নাম হচ্ছে হানাবাড়ি। নিশ্চয়ই গল্পের নাম শুনে বুঝতে পেরেছেন এটা কী ধরনের একটি গল্প। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। একটু গা ছমছমে, একটু ভৌতিক। তো শুরু করি আমাদের আজকের গল্প, হানাবাড়ি। সেদিন সন্ধ্যায় আমি 10-20টা আরামদায়ক গোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তার একটাও আমার পছন্দ হয়নি। বড় আঁকাবাঁকা আর কাদায় ভরা ওরচেস্টারশায়ারের গলিগুলো। আমি একখানা খালি কুঁড়েঘর দেখতে পেলাম সন্ধ্যার মুখোমুখি। একটু দূরে রাস্তা থেকে ঘরখানা আগাছায় ভরা একটা নোংরা বাগানের মধ্যে। ঘরখানাকে আমার যেন কেমন অদ্ভুত লাগছিল। এই ঘরখানা হবে আমার আজকের রাতের আস্তানা। কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সারাদিন। হাওয়ার বেগ এখনও কমেনি। বৃষ্টি কিছুটা থেমেছে, তবে শোঁ শোঁ করে বাতাস বইছে। বাগানের ফলের গাছগুলো ডালপালার মধ্য দিয়ে চমৎকার বাতাস বইছে। বাগানের এদিকে ওদিকে বাতাসের বেগে পাতার উপর জমে থাকা বৃষ্টির জল ছিটকে পড়েছে। এই বাগানে বুঝি এখনও বৃষ্টির শেষ হয়নি। বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে কুটিরের ছাদটাকে। আশা করা যায় বৃষ্টির জল ঢোকেনি ভিতরে। বেশ শুকনোই আছে ভিতরটা। শুকনো জায়গা দরকার, কেননা বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে আমার পোশাকগুলো। না, ঠিক করে ফেললাম, এ বাড়িতেই রাত কাটাবো। সামনে রাস্তার দিকে তাকালাম। কোনো লোকজন নেই। এমনিতেই জনবিরল জায়গা ওরচেস্টারশায়ার, তার উপর আবার বর্ষাকাল, বর্ষণের সন্ধ্যা। কে বেরোবে এই সময়ে এই ঝড়ের মধ্যে কাদায় ভরা পথে? অতএব একটা দিক থেকে নিশ্চিন্ত, কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না অনধিকার প্রবেশের দায়ে। একটা লোহার কাঠি বের করলাম কোটের লাইনিংয়ের ভেতর থেকে। খুব একটা অসুবিধা হলো না সেটার সাহায্যে বন্ধ দরজা খুলে ফেলতে। দরজার এপিঠে ছিল একটা মোর্চে ধরা পুরনো তালা, আর ওপিঠে ছিল দুটো ছিটকিনি। কোনো সমস্যাই নয় এগুলো খোলা। প্রবেশ করলাম। ভেতরে জমাট অন্ধকার আর স্যাঁতস্যাঁতে দেশলাই জ্বাললাম। একটা ওয়াটারপ্রুফ মোড়কের মধ্যে থাকায় এটা ভিজে অকেজো হয়ে যায়নি। একটা অন্ধকার পথের কালো মুখ কাঠের ম্লান আলোয় দেখলাম। কাঠিটা নিভে গেল হাওয়ার দমকে। আমি দরজাটা বন্ধ করে দিলাম। অবশ্য কোনো প্রয়োজন ছিল না এতটা সতর্কতার, কেননা লোকালয় থেকে দূরে নির্জন পথে এই রাত্রির ঘনায়মান অন্ধকারে আমার দেশলাই কাঠির অতি ক্ষীণ আলো আর কোনো পথিকের চোখে পড়বে বলে মনে হয় না। তাই কেউ আসারও কোনো আশঙ্কা করছি না। তবুও সাবধানের মান নেই। কাঠি আরও একটা জ্বালালাম। এগোলাম অন্ধকার পথে, সেই আলোটুকু সম্বল করে। কাঠি নিভে গেল। আর একটা কাঠি জ্বাললাম। এসে পড়লাম পথের শেষে। এমনি করে কাঠি একটার পর একটা জ্বালাতে জ্বালাতে ছোট একটা ঘর সেখানে। কোনো তালা টালা লাগানো নেই সে ঘরের দরজায়। ভেজানো দরজা খুলে ঘরে ঢুকলাম। এ ঘরের বাতাস অনেক স্বাভাবিক, অনেক পরিষ্কার। একটু ছিমছাম ঘরখানাও। একটা জানালা রয়েছে, কিন্তু সেটা বন্ধ। একটু মরচে ধরা চুল্লি ঘরের এক কোণে। ভাবলাম কেউ ধোঁয়া দেখতে পাবে না অন্ধকার রাতে, সুতরাং চুল্লিটা জ্বালানো যেতে পারে। আগুনে সেঁকে নেওয়া দরকার ভিজে পোশাকটাকে। কিন্তু কি দিয়ে জ্বালবো? কোথায় কাঠকুটো? চারপাশে তাকালাম অসহায়ভাবে। কাঠও কি পাওয়া যাবে না দু এক টুকরা? সমাধান হয়ে গেল সমস্যার। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরকার দেওয়ালে তো ঢাকা রয়েছে ওক গাছের চমৎকার তক্তা দিয়ে। খানিকটা তক্তা কেটে নিলাম বড় ছুরিখানা দিয়ে। ঘরখানায় খুঁত হয়ে গেল। এবারের মালিক আমি নই। আমি তো মোটে এক রাতের বাসিন্দা, তাই খুব একটা চিন্তা করলাম না। চমৎকার আগুন জ্বলল শুকনো এক কাঠের চুল্লিতে। চায়ের জল চড়িয়ে আমি ভিজে পোশাক শুকোতে লাগলাম আগুনের উত্তাপে। আগুনের কাছাকাছি বুট জোড়াকেও রাখলাম। আমার সঙ্গেই ছিল জল আর চায়ের সরঞ্জাম। চা খেলাম, পোশাকও শুকালো। বোর হয়ে যাচ্ছি, তাই শুয়ে পড়া ছাড়া কোনো কিছু করার নেই। খিদে পেয়েছে, কিন্তু সঙ্গে যে খাবার ছিল তা পথেই শেষ হয়ে গিয়েছে। অজ্ঞতা পেটের খিদে পেটে রেখেই শুয়ে পড়তে হলো। ঘুমিয়েও পড়লাম এক সময়, কিন্তু খুব বেশি সময় ঘুমোতে পারলাম না।
কেননা যখন জাগলাম তখন চুল্লিতে আগুন বেশ ভালোভাবেই জ্বলছিল। মেঝের শক্ত তক্তার উপর ঘুমানো সহজ নয়। কেমন যেন অসাড় হয়ে আসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ঘুম ভেঙে যায় একটু নাড়াচাড়া করলেই। আবার ঘুমোবার চেষ্টা করলাম পাশ ফিরে। আচম্বিতে একটা শব্দ শুনে চমকে উঠলাম। অন্ধকার পথটায় পায়ের শব্দ। শব্দটা এগিয়ে আসছে এই ঘরের দিকেই। আগেই বলেছি, এ ঘরে একটি মাত্র জানালা, আর সেটাও বন্ধ। যে দরজা দিয়ে আমি এ ঘরে এসেছি সেটি ছাড়া আর কোনো দরজাও নেই। ঘরের মধ্যে লুকোবার মতো কোনো আলমারি অথবা ড্যাশবোর্ডও নেই। আসছে বাড়ির মালিক। এখন আমি পালাই কি করে? আমি তো হাতে নাতে ধরা পড়ে যাব। কিন্তু এই অবস্থায় মুখোমুখি হওয়া ছাড়া আমার সামনে তো দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমাকে অভিযুক্ত করবে বাড়ির মালিক নিশ্চয়ই, কেননা আমি তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করেছি। তার অর্থ যে কী সেটা আমার অজানা নয়। আমাকে ফিরে যেতে হবে আবার সেই জেলে। অথচ এই তো সবে দুদিন হলো আমি সেই জেল থেকে খালাস পেয়েছি। সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা আমার একদমই নেই। আগন্তুকের কোনো তাড়াহুড়ো নেই। সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে। বাইরে আলো পড়েছে দরজার ফাঁক দিয়ে। আলো দেখেই লোকটি বোধহয় এগিয়ে আসছে এই ঘরখানার দিকে। সে বোধহয় ভাবছে তার অন্ধকার ঘরে কে আলো জ্বালল। লোকটি ঘরে ঢুকল। মনে হলো ও আমাকে দেখতে পায়নি। আমি এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম। কোনো দিকে না তাকিয়ে লোকটা সোজা চলে গেল জ্বলন্ত চুল্লিটার কাছে। গরম করতে লাগলো আগুনের তাপে জলে ভেজা ঠান্ডা হাত দুখানা। সত্যি সাংঘাতিক ভিজেছে লোকটা। ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল পড়ছে। স্বীকার করি সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। সন্ধ্যার আগে একটু থেমে আবারও শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কিন্তু এরকম বৃষ্টি ঝরা রাতেও বা লোকে এরকম ভিজে যায় কি করে? পুরনো আর জীর্ণ লোকটার পোশাক পরিচ্ছদ। ওর সমস্ত শরীর থেকে জল ঝরে পড়ছে। জল পড়ছে ঘরের মেঝেতে। লোকটার মাথায় টুপি নেই। চুল ভিজে চুপচুপে। চুল থেকে জল ঝরে পড়ছে। চুল্লির জ্বলন্ত কাঠের একটা হিসি শব্দ হচ্ছে। সে শব্দের মধ্যে দিয়ে ফুটে উঠেছে যেন একটা অন্ধ আক্রোশ, একটা দুর্বোধ্য আওয়াজ। লোকটি মোটেই একজন আইন মেনে চলা সুনাগরিক নয়। ও আমার মতোই একজন ভবঘুরে। এতক্ষণে বুঝতে পারলাম পথের ভদ্রলোক, সুতরাং একই পথের পথিক আমরা। একটু হেসে ওকে সম্ভাষণ করলাম। কি মশাই, আপনিও কি রাতের আশ্রয়ের খোঁজে? তাছাড়া আর কি, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। শুনছেন না ঝড়ের গর্জন? হ্যাঁ, তা তো শুনছি। সারা রাত বোধ হয় এমনিই চলবে। কি জঘন্য আবহাওয়া! একেবারে ভিজে গিয়েছি। কি ঠান্ডা! সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে। অনুযোগের সুরে আগন্তুক বলল। তারপর আগুনের আরও কাছে গিয়ে গুটিসুটি মেরে বসল। না, আমি বললাম, রাস্তায় চলার পক্ষে আবহাওয়াটা মোটেই ভালো নয়, কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছে। কি কথা? আমাকে শেষ না করতে দিয়েই আগন্তুক প্রশ্ন করল। ভাবছি এ বাড়িখানা পরিত্যক্ত কেন? এখানে মাঝে মাঝে লোকজন তো আসতে পারে, কেননা পুরনো হলেও এ বাড়িখানা এখনও বাসের অযোগ্য হয়ে ওঠেনি। বাইরে ঝড়ের গর্জন বেড়ে গেল। খোলা দরজা দিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চিরে ফালাফালা করে দিয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকে। বিদ্যুতের আলোয় দেখলাম বাগানের গাছপালা আর আগাছাগুলো ঝড়ের বেগে কীরকম অদ্ভুতভাবে আন্দোলিত হচ্ছে। করকরের বাজ ডাকল। সৃষ্টি যেন রসাতলে যেতে বসেছে। একটা সময় ছিল যখন এমন একখানা চমৎকার সুন্দর কুটির বা এরকম সুন্দর বাগান আর এ তল্লাটে ছিল না। আর এখন এখন কোনো লোক এখানে থাকে না। কোনো পথ ভোলা পথিক বা ভবঘুরেও এখানে রাতে থাকে না। খসখসে গলায় আগন্তুক বলল। আমি প্রশ্ন করলাম, কিন্তু কেন? আমার কথার কোনো জবাব না দিয়ে আগন্তুক বলতে লাগলো, আর আজ আজ ভিখারিরা পর্যন্ত এ বাড়িতে রাত কাটায় না। সেসব বড় বাড়িতে ভিখারিরা রাত কাটায়, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের ছেঁড়া পোশাকের টুকরা, খাবারের অবশেষ। এখানে কি সেরকম কিছু দেখতে পাচ্ছেন? না, কিন্তু বাড়িখানার এরকম হাল হলো কি করে? আমি আবারও তাকে প্রশ্ন করলাম। হানাবাড়ি, বুঝলেন মশাই, এ বাড়িখানা হলো হানাবাড়ি। হানাবাড়ি? দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল লোকটি। শ্বাস ফেলতেও যেন ওর কষ্ট হচ্ছে। তিনি বলতে শুরু করলেন, ভূত, এ বাড়িতে নাকি ভূতের উপদ্রব। লোকটা এ বাড়িতেই থাকতো। সে এক মহা দুঃখের কাহিনী।
সব কথা আপনাকে বলার প্রয়োজন নেই। এটুকু বললেই যথেষ্ট হবে যে হতভাগ্য লোকটিকে শেষে মিলের পুকুরে ডুবে আত্মহত্যা করতে হলো। ওকে যখন পাড়ে তোলা হলো তখন ওর মৃতদেহটা জলের উপর ভাসছে। দেহটার উপর অতি সূক্ষ্ম পাতলা ও পিছল মাটির একটা আস্তরণ পড়ে গিয়েছে। আঠাল মাটির গায়ে আটকে ছিল জলের পানা আর শ্যাওলা। মরবার পরও নাকি লোকটাকে দেখা গিয়েছে। গায়ের অনেকেই দেখেছে তাকে। মৃত মানুষটা যেন ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে পুকুরের পাড় দিয়ে। ওকে বেশি দেখা গিয়েছে স্কুলের মোড়ে ছেলের জন্য অপেক্ষা করতে। ও বোধহয় ভুলে গিয়েছে যে ছেলে বা ওর পরিবারের কেউ আর বেঁচে নেই। বসন্ত রোগে সবাই মারা গিয়েছে, আর এই জন্যই ও জলে ডুবে আত্মহত্যা করেছে। পরিবার সবাই মারা যাবার পর লোকটা আর বাইরে বেরোতো না, বাড়ির মধ্যেই ক্রমাগত পায়চারি করত। মরার পরও তার পায়চারি বন্ধ হয়নি। এখনো নাকি তার অশান্ত আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায় এই বাড়ির মধ্যে। লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল, এখন সে ঘুরে বেড়ায়, কেবলই ঘুরে বেড়ায়, হানা দেয় তার একদা বড় সাধের বাগানে ঘেরা বাড়িতে। আগন্তুক আবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। সে একটু নড়ে চড়ে বসতেই তার বুট জোড়ার মধ্যে জলের পঁচ পঁচ শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শোনা যাচ্ছে ঝড়ো হাওয়ায় হুহুঙ্কার। হাজার হাজার অদৃশ্য ক্রুদ্ধ দানব যেন দারুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে এই ছোট্ট কুটিরখানার উপর। বাড়িখানাকে যেন ওরা উড়িয়ে নিতে যেতে চায় বহু দূরের দানব লোকের পথে। বিদ্যুৎ চমকাচ্ছে, আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বজ্রের ক্রুদ্ধ গর্জন। শেষ পর্যন্ত আমি নীরবতা ভেঙে বললাম, আমাদের কিন্তু কুসংস্কারাচ্ছন্ন হলে চলবে না। অলিক ভূতের ভয়ে আমরা যদি এ বাড়ির আশ্রয় ছেড়ে চলে যেতে চাই, তবে এ দুর্যোগের রাতে খোলা আকাশের নিচে জলকাদা ভরা রাস্তাতেই আমাদের রাত কাটাতে হবে। না না, এ বাড়ি ছেড়ে যাব কেন? ওসব ভুতুরে হানার গাল গল্প আমি বিশ্বাস করি না, আগন্তুক বলল। আমি হেসে বললাম, আমিও করি না। আমি কিন্তু কোনোদিন ভূত বা ভূতের আওয়াজও শুনিনি, বাট এটা শুনেছি যে মানুষ নাকি দেখেছে শুনেছে। এ কথা শুনে আমার দিকে আগন্তুক অদ্ভুতভাবে তাকালো, বিষণ্ণ হয়ে, ধীর স্থির দৃষ্টিতে। তারপর তিনি বললেন, আপনি কি মনে করছেন আপনার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই বলে ভবিষ্যতেও হবে না? এটা কোনো কথা? আমার তো মনে হয় এটা আপনার জন্য একটা কষ্টকর অভিজ্ঞতা হবে। আমার মনে হয় খুব শীঘ্রই আপনার সঙ্গে ভূতের দেখা হবে। আমি বললাম, পুলিশের লোকেরাই আমার ঘুমকে অস্বস্তিকর করে তোলে, ভূত নয়। আজকাল রাতের বিশ্রাম পাওয়াটা খুব শক্ত হয়ে উঠেছে পুলিশ আর পরের ব্যাপারে অহেতুক নাক গেলানো লোকদের জন্যই। তখনও জল ঝরে পড়ছিল লোকটার জীর্ণ পোশাক থেকে। সে জলে ঘরের মেঝেটা ভেসে যাচ্ছিল। কেমন স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা গন্ধ আসছিল ওর গা থেকে। আরে মশাই, আপনার পোশাক শুকালো না? এতক্ষণ আগুনের পাশে বসে আছেন, এখনও সমানে জল ঝরছে গা মাথা থেকে। আপনার আর কতখানি তাপ লাগবে শরীর শুকোতে? আমি প্রশ্নটা করলাম বেশ অবাক হয়েই। খসখসে গলায় লোকটা বলল, আমার শরীর শুকোবার কথা বলছেন? না মশাই, কোনোদিনই শুকাবে না আমার শরীর। শুকোবে কি করে? আমার মতো যারা তাদের শরীর চিরকালই ভেজা থাকবে, চিরদিনই জল ঝরবে, তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। বৃষ্টি, রোদ্দুর, শীত, গ্রীষ্ম যাই হোক না কেন। বিশ্বাস হচ্ছে না? তবে দেখুন। তার কাদামাখা হাত দুখানা লোকটা ঢুকিয়ে দিল চুল্লির আগুনের মধ্যে, ঢুকিয়ে দিল কবজি পর্যন্ত। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে। ওর চোখের দৃষ্টি ভয়ঙ্কর, বদ্ধ উন্মাতের দৃষ্টি। এ দৃষ্টি অপার্থিব, এ দৃষ্টি অমানসিক। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি এবারের বাসিন্দা, নাকি আমার মতোই কোনো পথিক? আর এবারের মালিকের কি হয়েছে আপনি কিভাবে জানলেন? আর তারই বা শেষে কী হয়েছে? তাকে কোথায় দাফন করা হয়েছে? লোকটি তখন আমার দিকে তাকিয়ে বললেন, এই যে, এই সেই ব্যক্তি যে পানিতে ডুবে মারা গিয়েছিল, যাকে ঠিকভাবে সৎকার করা হয় নাই, আমি সেই। মুহূর্তের মধ্যে আমার কাছে স্পষ্ট হয়ে উঠল সমস্ত ব্যাপারটা। আতঙ্কের ঠান্ডা শীতল স্রোত আমার মেরুদণ্ডের মধ্য দিয়ে বয়ে গেল। বেরিয়ে এলো এক নিদারুণ আর্তনাদ। আমি এক ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে বুটজোড়া হাতে নিয়ে। কেমন করে যে অন্ধকার পথ আর বাগান পেরিয়ে বাইরের রাস্তায় এসে পড়লাম তা বলতে পারি না। যেন পাল্টে গেল আমার কাছে বাইরের দুর্যোগের প্রকৃতিটা।
বৃষ্টিধারাকেই এখন ঈশ্বরের আশীর্বাদ মনে হলো পরম আশ্রয়। আমি পথ দেখছি বিদ্যুতের আলোয়। এখন আমার কাছে এগিয়ে যাবার সংকেত বজ্রের গর্জন। হানাবাড়িটাকে পিছনে রেখে আমি দিক বিদিক ছুটতে লাগলাম সামনের দিকে। আর পিছন থেকে সেই খসখসে গলার আওয়াজ এখনো পাচ্ছি। এই সেই আমি যে পানিতে ডুবে মারা গিয়েছিলাম। ওরা আমার সৎকারটুকুও করেনি। এই যে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের এই গল্পটি উপভোগ করার জন্য। তো আজকের এই গল্পটি আমি অনেক আগেই পড়েছিলাম, খুব ছোটোবেলায়। তো আজকে অনেক খুঁজে সেই গল্পটি আবার বের করলাম আপনাদের জন্য। আশা করি সবার ভালো লেগেছে। আর গল্পের ভালো মন্দ ত্রুটি বিচ্যুতি কিংবা আমার গল্প পাঠের যদি কোনো ভালো মন্দ ত্রুটি বিচ্যুতি থাকে সেটি অবশ্যই আপনারা বলবেন আমাকে এবং দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।